কাশীতে প্রতাপ মুকুট নামের একটি রাজা রাজত্ব করতেন, যার বজ্র মুকুট নামের একটি ছেলে ছিল। একদিন রাজকুমার ও দেওয়ানের ছেলের কথা। খুব পুরনো ধরা নগরীর গন্ধবসেন নামের একজন রাজা রাজত্ব করতেন। তার 4টি রানী ছিল, তাদের 6টি ছেলে ছিল, যারা সবাই খুবই চতুর এবং শক্তিশালী ছিল। দুর্ঘটনাক্রমে একদিন রাজা মারা গেলেন এবং তার স্থানে তার বড় ছেলে শঙ্খ তার সিংহাসনে বসল। কিছুদিন তিনি রাজত্ব করলেন, কিন্তু ছোট ভাই বিক্রম তাকে হত্যা করে নিজেই রাজা হয়ে বসল। একদিন তার রাজ্য দিন দিন বাড়তেই লাগলো এবং সে পুরো জম্বুদ্বীপের রাজা হয়ে উঠল। একদিন তার মনে হলো যে তাকে ঘুরতে বেরিয়ে যাওয়া উচিত এবং যেসব দেশের নাম সে শুনেছে সেগুলো দেখতে পাওয়া উচিত। তাই তার সিংহাসন তার ছোট ভাই ভরতহরিকে দিয়ে যোগী হয়ে রাজ্য থেকে বেরিয়ে পড়ল। সেই নগরে একজন ব্রাহ্মণ তপস্যা করছিল। একদিন দেবতা তাকে প্রসন্ন হয়ে একটি ফল দিল এবং বলল, এটি যে খাবে সে অমর হয়ে যাবে। ব্রাহ্মণ সেই ফলটি এনে তার স্ত্রীর কাছে দিল এবং দেবতার কথা জানান দিল। ব্রাহ্মণী বলল, আমরা অমর হয়ে কি করব? সবসময় ভিক্ষা চাইতে হবে, এর চেয়ে মরাই ভালো। তুমি এই ফল নিয়ে রাজার কাছে নিয়ে যাও, এর পরিবর্তে কিছু অর্থ নিয়ে এসো। এটা শুনে ব্রাহ্মণ ফল দিয়ে রাজা ভরতহরির কাছে গেল এবং সমস্ত অবস্থান বর্ণনা করল। ভরতহরি ফলটি গ্রহণ করলেন এবং ব্রাহ্মণকে 1,00,000 টাকা দিয়ে বিদায় করলেন। ভরতহরি তার রানীকে অনেক ভালোবাসতেন, তাই মহলে গিয়ে সেই ফলটি তিনি রানীর কাছে দিলেন। রানীর বন্ধুত্ব ছিল শহরের কোতোয়ালের সাথে, তাই তিনি সে ফলটি কোতোয়ালের কাছে নিয়ে গেলেন। কোতোয়ালও এক বেশ্যার কাছে যেতেন, তাই সে ফলটি বেশ্যার কাছে নিয়ে গেছেন। বেশ্যা ভাবলেন, এই ফলটি তো রাজার খাওয়া উচিত, তাই এটিকে নিয়ে রাজা ভরতহরির কাছে গেলেন এবং তাকে দিলেন। ভরতহরি তাকে অনেক টাকা দিলেন, কিন্তু যখন তিনি ফলটি ভালো করে দেখলেন তখন তিনি চিনতে পারলেন। সেই ঘটনার জন্য তাকে খুব আঘাত করছিল, কিন্তু সে কারো কাছে কিছু বলেনি। সে প্রাসাদে গিয়ে রানীর কাছে জানতে চাইল, তুমি সেই ফলটি কি করেছো? রানী বললেন, আমি তা খেয়েছি। রাজা সেই ফলটি দেখিয়ে দিল। রানী ভয় পেয়ে গেল এবং তিনি তার পুরো বিষয়টি সত্যি সত্যি জানিয়ে দিল। ভরতহরি তদন্ত করে সম্পূর্ণ ঘটনা পরিষ্কার হয়ে গেল। তিনি খুব দুঃখ পেলেন। তিনি ভাবলেন, এই জগতে মায়াজাল, এখানে কারোর উপর আস্থা নেই। তিনি ফলটি নিয়ে বাইরে এলেন এবং তা ধোয়া দিয়ে নিজেই খেয়ে ফেলেন। তারপর রাজত্ব ত্যাগ করে যোগীর ভঙ্গি ধারণ করে বনবাসে তপস্যা করতে চলে গেলেন। ভরতহরি বনদেশে চলে যাওয়ায় বিক্রমের সিংহাসন খালি হয়ে গেল। সেটা শুনে রাজা ইন্দ্র এই সংবাদটি ইন্দ্রদেব যখন জানতে পারলেন ভরতহরি বনবাসে চলে গেছে, এটি শুনি তখনই তিনি একটি দেবকে নগরে রক্ষার জন্য পাঠিয়ে দিলেন। তিনি সেখানে রাত দিন থাকতে শুরু করলেন। ভরতহরি রাজ্যে পাট ছেড়ে যখন বনবানে যাওয়ার কথা বিক্রম জানতে পারল, তিনি ফিরে এলেন তার নিজ দেশে। মধ্যরাতের সময় ছিল। যখন নগরী প্রবেশ করতে লাগলো তখন দেব তাকে বাধা দিলেন। রাজা বলল, আমি বিক্রম, এটি আমার রাজ্য, তুমি বাধা দেওয়ার সাহস কি করে পেলে? দেব বলল, আমি রাজা ইন্দ্র এই নগরের নিরাপত্তার জন্য পাঠিয়েছে। তুমি যদি সৎ রাজা বিক্রম হও তবে আগে আমার সাথে লড়ো। উভয়ের সাথে যুদ্ধ হলো। রাজা সামান্য সময়ের মধ্যে দেবকে হারিয়ে দিল। তখন দেব বলল, হে রাজন, তুমি আমাকে পরাজিত করেছো, আমি তোমাকে জীবন দান করছি। এরপর দেব বলল, রাজন, তুমি একটি নগরের একটি নক্ষত্রে 3 জন লোক জন্মগ্রহণ করেছে। তুমি রাজার পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছে। দ্বিতীয় জন তেলি এবং তৃতীয় জন হচ্ছে কুমার। তুমি এখানে রাজত্ব করছো, তেলি পাতালে রাজত্ব করছে। কুমার যোগ সাধনা তেলিকে মারার পর শ্মশানে পিচাস বানিয়ে শিরীষ গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। এখন সে তোমাকে মারার পরিকল্পনায় রয়েছে, তার থেকে সাবধানে থেকো। এই বলে দেব চলে গেল এবং রাজা প্রসাদে ফিরে এলো। রাজাকে ফিরতে এসে দেখে সবাই অনেক আনন্দিত হলো। নগরে আনন্দের পরিবেশ ছড়িয়ে পড়লো। উদযাপিত রাজা আবার রাজ্য পরিচালনা করতে শুরু করলো। একদিনের কথা, শান্তিমল নামের একজন যোগী রাজার দরবারে এসে একটি ফল দিয়ে চলে গেল। রাজার মনে সন্দেহ সৃষ্টি হলো যে দেব যে ব্যক্তির কথা বলেছে সে যদি এই যোগী না হয়। এই চিন্তায় রাজা ফলটি খায়নি, বরং ভান্ডারীকে দিয়ে দিল। যোগী এসে রাজাকে আবারও একটি ফল দেয়। একদিন রাজা নিজের ঘোড়া খামার দেখতে গিয়েছিল। যোগী সেখানে উপস্থিত হলো এবং ফলটি রাজার হাতে তুলে দিল। রাজা যখন সেটিকে ছুঁড়ে ফেললো তখন তা হাতে থেকে পড়ে গিয়ে মাটিতে পড়ে গেল। ঠিক তখনই একটি বাদর ঝাঁপিয়ে পড়ে সে হাত তুলে নিল এবং ফাটিয়ে ফেললো। এর মধ্যে একটি লাল ফল বের হলো, যা দীপ্তি। সবার
চমৎকার আলোকিত হলো। রাজা অত্যন্ত হতভম্ব হয়ে গেল। তিনি যোগীর প্রশ্ন করলেন, আপনি যে এই লালগুলো আমাকে প্রতিদিন কেন দেন? যোগী উত্তর দিল, মহারাজ, রাজা, গুরু, জ্যোতিষী, চিকিৎসক এবং কন্যার বাড়িতে কখনো খালি হাতে যাওয়া উচিত নয়। রাজা ভান্ডারীকে ডাকলেন এবং তার পিছনে এই ফলটি আনার কারণ জিজ্ঞেস করলেন। গাছ থেকে তোলার পর প্রত্যেকটির মধ্যে একটি করে লাল বের হলো। এতগুলি লাল দেখে রাজা অত্যন্ত আনন্দিত হলেন। তিনি রত্নকার রাখলেন এবং তাদের মূল্য জিজ্ঞেস করলেন। রত্নকার বলল, মহারাজ, এই লালের মূল্য অমূল্য, যে এগুলোর দাম কোটি কোটি টাকা হিসেবেও করা যাবে না। প্রতি একটি লাল একটি রাজ্যের সমান। এই কথা শুনে রাজা যোগীর হাত ধরে গদিতে নিয়ে বলল, যোগীরাজ, আপনি শুনেছেন, খারাপ কথা অন্যদের সামনে বলা উচিত না। রাজা তাকে একা নিয়ে গিয়ে বললেন, মহারাজ, ব্যাপারটা হলো যে গোদাবরী নদীর তীরে শ্মশানে আমি একটি মন্ত্র সিদ্ধ করছি, যা সিদ্ধ হলে আমার মনোর্থ পূর্ণ হবে। তুমি এক রাত আমার কাছে থাকবে, তাহলে মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। এক রাত তোমাকে অস্ত্র বাধা দিয়ে একা আমার কাছে আসতে হবে। রাজা বলল, ঠিক আছে। এরপর যোগী দিন এবং সময় জানিয়ে নিজের মাঠে চলে গেল। সেই দিন রাজা একা উপস্থিত ছিল। যোগী তাকে কাছে বসালো। একটা সময় পরে বসে থাকা রাজা জিজ্ঞেস করলো, মহারাজ, আমার জন্য কি আদেশ আছে? যোগী বলল, রাজন, এখান থেকে দক্ষিণ দিকে 2 কোষ দূরে একটি শবদেক শিরীষ গাছের উপর ঝুলে আছে, তাকে আমার কাছে নিয়ে এসো। ততক্ষণ পর্যন্ত আমি এখানে পুজো করি। এটি শুনে রাজা সেখান থেকে বের হয়ে গেলেন। রাত্রি খুবই ভয়ঙ্কর। চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়ে বৃষ্টি পড়ছিল, ভূত প্রেতাত্মারা গর্জন করছিল এবং সাপে পায়ে পায়ে পাকিয়ে ধরছিল। কিন্তু রাজা সাহসের সাথে এগিয়ে গেল। যখন তিনি শ্মশানে পৌঁছালেন, তখন দেখলেন সিংহ গর্জন করছে, হাতি চিৎকার করছে, ভূত প্রেত মানুষকে মারছে। রাজা বেধড়ক চলে গেল, শিরীষ গাছের কাছে পৌঁছালো। গাছের গোড়া থেকে ফুগিয়ে পর্যন্ত আগুন জ্বলছিল। রাজা ভেবেছিল এই সমস্ত যোগী যার কথা দেব বলেছে। গাছের রশি বাঁধা মৃতদেহটি ঝুলছিল। রাজা গাছের চড়ে গেল এবং তলোয়ার দিয়ে রশিটি কেটে ফেলল। মৃতদেহটি নিচে পড়ে গেল, গর্জন করে কাঁদতে লাগলো। রাজা নিচে এসে জিজ্ঞেস করলো, তুই কে? রাজা এত কথা বলার পর মৃতদেহটি খিলখিল করে হাসতে লাগলো। রাজা খুব অবাক হইল। তারপর মৃতদেহটি আবার গাছের উপর উঠে বসলো। রাজা আবার গিয়ে রশি কেটে মৃতদেহটিকে নিচে নেমে নিয়ে এলো। বলল, বলো, তুমি কে? মৃতদেহটি চুপ রইল। তখন রাজা তাকে একটি চাদরে বেঁধে যোগীর কাছে নিয়ে গেল। প্রথমে মৃত ব্যক্তিরা বলল, আমি বেতাল। তুমি কে? তুমি কোথায় নিয়ে যাচ্ছ? রাজা বলল, আমার নাম বিক্রম, আমি ধারা নগরের রাজা। আমি তোমাকে যোগীর কাছে নিয়ে যাচ্ছি। বেতাল বলল, আমার একটি শর্ত আছে, যদি তুমি পথে কথা বলো, আমি ফিরে গিয়ে গাছের উপর লটকে যাব। রাজা আর কথা মেনে নিল। তারপর বেতাল বলল, পণ্ডিত, চতুর এবং জ্ঞানী ব্যক্তিরা ভালো কথার দিন কাটায়, কিন্তু মূর্খদের দিন কলহ এবং ঘুমে চলে। তাহলে ভালো হবে যদি আমরা ভালো কথা আলোচনা করি, তার পথ অতিক্রম করি। আমি তোমাকে একটি গল্প বলি। শিকার করতে যাওয়ার জন্য জঙ্গলে ঘুরতে ঘুরতে তারা একটি পুকুরে পৌঁছালো। সেই পুকুরের জলেই পদ্ম ফুটছিল এবং রাজহাঁস খেলা করছিল। পরে ঘন ঘন গাছ ছিল, সেখানে পাখিরা চিৎকার করছিল। 2 বন্ধু সেখানে থেমে গেল। পুকুরের জল দিয়ে হাত ও মুখ ধোয়ার সেরে উপরে মহাদেবের মন্দিরে গেল। তারা ঘোড়াগুলো মন্দিরের বাইরে বেঁধে দিয়ে মন্দিরে দর্শন করে এসে বেরিয়ে এলো। তখন সেখানে পুকুর পাড়ে রাজকুমারী তার বান্ধবীদের সাথে স্নান করতে এসেছে। মন্ত্রীর ছেলে ঠিক সেখানে একটি গাছের নিচে বসেছিল, কিন্তু রাজকুমার তার ধৈর্য ধরে রাখতে পারল না। সে সেখানে এগিয়ে গিয়ে রাজকুমারীর কাছে গেল। তার দিকে তাকালো। সে তার সিদ্ধ মুগ্ধ হয়ে, রাজকুমারীও তার দিকে তাকিয়ে রইল। তারপর সে কি করলো জানেন? সে মাটির মধ্যে থেকে পদ্ম ফুল তুললো, কান থেকে ঝুলিয়ে রাখলো এবং দাঁত কামড়ালো, পায়ের তলায় চেপে ধরলো এবং পরে বুকের কাছে নিয়ে তার সাথীদের সাথে চলে গেল। তার চলে যাওয়ার পর রাজপুত্র হতাশ হয়ে তার বন্ধুর কাছে গেল এবং সবকিছু খুলে বলল, আমি এই রাজকুমারী ছাড়া থাকতে পারবো না, কিন্তু আমার তার নাম জানা নেই, ঠিকানা জানা নেই, সে কিভাবে পাওয়া যায়? মন্ত্রীর ছেলে বলল, রাজকুমার এত বিচলিত হবে না, সে সবকিছুই জানিয়ে গেছে। রাজকুমার বলল, কিভাবে? সে বলেছে সে পদ্মা ফুল মাথায় ঝুলিয়ে রেখেছে আর কান্না থেকে শব্দ তুলে নিয়ে বলল, আমি কন্যাকটের বাসিন্দা। দাঁত কামড়ে দেওয়ার মানে হলো আমি রাজার বেটি, এবং পায়ে চাপা দেওয়ার অর্থ হলো আমার নাম পদ্মাবতী, এবং বুকের কাছে টেনে নিয়ে বলল, তুমি আমার হৃদয়ে বসবাস করছো। এটা শুনে রাজকুমার আনন্দে ফুলে উঠল এবং বলল, এখন আমাকে কর্ণাট্যর দেশে নিয়ে চলো। 2 বন্ধু সেখান থেকে বেরিয়ে পড়লো এবং ঘুরতে ঘুরতে অনেক দিন সেখানে পৌঁছালো।
রাজা মহলের কাছে গিয়ে একটি বুড়ি নিচে বসে তুলো কাটতে দেখতে পেল। তার কাছে গিয়ে দুইজনে ঘোড়া থেকে নামলো এবং বলল, মা, আমরা বণিক, পণ্যগুলো পিছনে আসছে, আমাকে থাকতে কিছু জায়গা দিন। তাদের মুখমণ্ডল দেখে, কথাবার্তা শুনে বুড়িদের মনে মমতা জেগে উঠল। বলল, বেটা, এইটা তোমার বাড়ি, যতক্ষণ ইচ্ছে থাকো। উভয় সেখানে থেকে গেল। দেওয়ানের ছেলের সাথে কথা হলো। মা, তুমি কি করো? তোমার বাড়িতে কেউ কি নেই? তোমার জীবিকা কিভাবে চলে? বুড়ি উত্তর দিল, বেটা, আমার একটা ছেলে আছে, সে রাজার চাকরিতে করে। আমি রাজকুমারীর মাও। ও বুড়ি হয়ে যাওয়ার পরে আমি সেখানে আর থাকি না। রাজার খাবার দিয়ে থাকে। দিনে একবার রাজকুমারীকে দেখার জন্য মহলে যায়। রাজকুমার বুড়িকে কিছু অর্থ দিলে এবং, মা, কাল তুমি সেখানে যাবে, তাহলে রাজকুমারীর কাছে বলবে যে আমি অপন জ্যেষ্ঠ সুধী পঞ্চমী তোমাকে যে রাজকুমার দিঘিতে পেয়েছিল সে এসেছে। পরের দিন যখন বুড়ি রাজমহলে গেল, তখন সে রাজকুমারের বার্তা তাকে জানিয়ে দিল। শুনে রাজকুমারী রেগে গিয়ে তার হাতে চন্দন লাগিয়ে তার গালে চড় মেরে দিল। আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বুড়ি এইসব ঘটনা রাজকুমারকে জানিয়ে দিল। রাজকুমার হতবাক হয়ে বলল, তখন তার বন্ধু বলল, রাজকুমার, তুমি ভয় পেও না, তার কথাগুলো বোঝো। সে দেওয়ানি আঙ্গুল দিয়ে সাদা চন্দন ঢুকিয়েছে, তার মানে হলো 10 দিন বাকি। চন্দনের মাঝখানে আমি অন্ধকারে রাতে 10 দিন পর দেখা করব। বুড়ি আবার রাজকুমারীকে খবর দিল। তারপর রাজকুমারী কেশের রঙে 3টি আঙ্গুল ডুবিয়ে তার মুখে মেরেছিল এবং বলেছিল, এখান থেকে চলে যাও। বুড়ি এসে সম্পূর্ণ ঘটনা জানিয়ে দিল। রাজকুমার সুখের মধ্যে ছিল। দেওয়ানের ছেলে বলল, এতে অবাক হওয়ার কিছু নেই। সে বলেছে, আমার মাসিক চলছে, 3 দিন অপেক্ষা করতে বলেছি। 3 দিন পর বুড়ি আবার সেখানে পৌঁছালো। এবার রাজকুমারী তাকে ধমক দিয়ে পশ্চিমা জানালার দিকে বাইরে পাঠিয়ে দিল। সে এসে রাজকুমারকে জানিয়ে দিল, শোনো দেওয়ানের এক ছেলে বলল, বন্ধু, সে আজ রাতে আমাকে ওই জানালার পথে দেখছে। আনন্দের রাজকুমার লাফিয়ে উঠল। সময় এসে সে বৃদ্ধা পোশাক পরে আয়াত লাগিয়ে অস্ত্র বেঁধে দুপুরে মহলে গেল এবং জানালার মধ্যে ভিতরে প্রবেশ করলো। রাজকুমারী সেখানে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। সে তাকে ভিতরে নিয়ে গেল। ভিতরে দৃষ্টিতে রাজকুমার চোখ মুচড়ে উঠল। তারপর এক চিৎকার দিল। সারা রাত রাজকুমার রাজকুমারীর সঙ্গে ছিল। দিনে ওঠার সময় রাজকুমার রাজকুমারীকে লুকিয়ে রাখলো। এতে রাতে আবার বাইরে এনেছিল। এইভাবে কয়েকদিন চলে যাওয়ার পর হঠাৎ রাজপুত্র তার বন্ধুর কথা মনে পড়লো। তাকে চিন্তা হলো যে জানি না তার কি হলো। গুমসুম হয়ে রাজকুমারী কারণ জানতে চাইলো। সে বলল, ও আমার খুব প্রিয় বন্ধু, অনেক চতুর, তাই চতুরতার জন্য আমি তোমার সাথে মিলতে পারলাম না। রাজকুমারী বলল, আমি তার জন্য ভালো ভালো খাবার তৈরি করব, তুমি তাকে খাওয়ালে সে তৃপ্তি নিয়ে চলে যাবে। খাবার নিয়ে রাজপুত্র তার বন্ধুর কাছে পৌঁছলো। তাদের মধ্যে 1 মাস ধরে দেখা হয়নি। রাজপুত্র দেখা করার সমস্ত খবর জানিয়ে বলল, রাজকুমারী, আমি তোমার চতুরতার কথা সব জানি, সব বলেছি, আমি বানিয়ে পাঠিয়েছি। দেওয়ানের ছেলে ভাবতে লাগলো। সে বলল, তুমি এটা ভালো করনি। রাজকুমারী বুঝতে পারলো যে যতক্ষণ আমি আছি সে তোমাকে নিজের দখলে রাখার শক্তি রাখবে না, তাই সে এই খাবারের মাধ্যমে বিষ মিশিয়ে পাঠিয়েছে। এই কথা বলে দেওয়ানের ছেলে থালা থেকে একটি লাড্ডু হুতুলে কুকুরের সামনে রাখলো। সে কুকুরটি খেয়ে মারা গেল। রাজকুমারের খুব খারাপ লাগলো। সে বলল, এমন মহিলা হাত থেকে আমাকে রক্ষা করুন, আমি এখন তার কাছে যাব না। দেওয়ানের ছেলে বলল, না, এখন এমন কিছু করার উপায় নেই যাতে আমরা তাকে বাড়ি নিয়ে যেতে পারি। আজ রাত তুমি সেখানেই থাকো। যখন রাজকুমারী ঘুমিয়ে যাবে তখন তার স্ত্রী জাঙ্গে ত্রিশূলের চিহ্ন তৈরি করতে হবে। গহনাগুলি নিয়ে আসো। রাজকুমার এটাই করছিল। তারপর আসার পর দেওয়ানের ছেলে তাকে নিয়ে যোগীর ছদ্মবেশে শ্মশানে বসলো এবং রাজকুমার বলল, তুমি এই গহনা নিয়ে বাজারে বিক্রি করতে চাও। যদি তুমি কেউ ধরা পড়ে তাহলে বলবে আমি গুরুর কাছে যাচ্ছি এবং তাকে সেখানে নিয়ে এসো। রাজকুমার গহনাগুলো নিয়ে শহরে গিয়ে প্রসাদের কাছে এক সোনারের কাছে দেখা করে। সোনারটি তাকে দেখিয়ে চিনে ফেললো এবং কোতোয়ালি নিয়ে গেল। কোতোয়াল জিজ্ঞেস করলো যে, এই গহনা আমার গুরু আমাকে দিয়েছে। গুরুকে ধরে আনা হয়। সবাই রাজার সামনে হাজির হলো। যাজ্ঞা জিজ্ঞেস করলো, যোগী মহারাজ, এই গহনা আপনি কোথা থেকে পেয়েছেন? যোগী হওয়া দেওয়ানের ছেলের কথা শুনে মহারাজ বলল, আমি মাসারে কালী চোদান ডাকিনীর মন্ত্র সিদ্ধ করেছি। যে ডাকিনী এসেছে আমি অলংকারগুলো নিয়ে এসেছি। তার ডান উরুতে ত্রিশূলের চিহ্ন তৈরি করে দিয়েছি। এটা শুনে রাজপ্রাসাদে গিয়ে রানীকে বলল, পদ্মাবতী, ডান উরুতে ত্রিশূলের চিহ্ন আছে কিনা দেখো। রানী দেখলো যে আছে। রাজা খুব দুঃখিত হলো এবং বাইরে এসে তিনি যোগীকে অন্য কোথাও নিয়ে গিয়ে বলল, মহারাজ, ধর্মশাস্ত্রে খারাপ নারীর জন্য কি দণ্ড আছে? যোগী উত্তর বলল, রাজা ব্রাহ্মণ ও গো হত্যা, নারী এবং ছেলে নিজের
আশ্রয়ে থাকে। যদি কোনো অশুভ কাজ হয়ে যায় তবে তাকে দেশ থেকে বের করে দেওয়া উচিত। এটি শুনে রাজা পদ্মাবতীকে পলকের উপর বসিয়ে জঙ্গলের মুক্ত করে দিল। রাজকুমার এবং দেওয়ানের ছেলে তো বসেই ছিল। রাজকুমারীকে একা পেয়ে নিয়ে তাদের শহরে ফিরে এলো। আনন্দে থাকতে লাগলো। এতক্ষণ কথা বলার পর বেতাল বলল, রাজন, এটা বলো, পাপ কার উপরে এসেছে? রাজা বলল, পাপ তো রাজার উপরে এসেছে। দেওয়ানের ছেলে দ্বারা তার প্রভুর কাজ করা হয়েছে। কিন্তু কোতোয়াল রাজাকে বলতে রাজি হয়েছিল এবং রাজকুমার তার ইচ্ছে পূরণ করেছে। রাজা পাপ করেছে, যিনি চিন্তা না করেই তাকে দেশ থেকে বের করে দিয়েছে। রাজা একটু বলতেই ফিরে গেল। রাজা সেই গাছে, সেখানে বেতাল ঝুলছিল এবং সাথে চলতে লাগলো। বেতাল বলল, রাজন, শোনো, আমি তোমাকে একটি গল্প শোনাচ্ছি।